হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলারল্যান্ড। আজকে শুক্রবার ঠিক রাত 8টা, অর্থাৎ নতুন গল্প শোনার দিন। আমরা চলে এসেছি একটা অসাধারণ গল্প নিয়ে। কেন অসাধারণ বললাম? কারণ এই গল্পের লেখককে তোমরা চেনো, ভীষণ পছন্দও করো। কেন ভূমিকা করছি পোস্টার দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি গল্প আসছে। এইসব ধানাই পানাই না করে চলো শুনে নিই একটা দুর্দান্ত গা ছমছমে ভূতের গল্প, কর্ণশীলের লেখা শ্মশানে ভয়ঙ্কর। বাই দ্য ওয়ে, এই গল্পটা আমরা লেখকের মিঠুনের পরাজগৎ সিরিজ থেকে নিয়েছি। তোমরা গল্পটা শোনা হয়ে গেলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাও যে এই মিঠুনের পরাজগৎ সিরিজ থেকে, অর্থাৎ মিঠুনের আরও যে যে অ্যাডভেঞ্চার আছে সেগুলো নিয়ে আমরা আর এগোবো কিনা। যদি তোমরা চাও তাহলে মিঠুনের আরও গল্প আসবে, যদি না চাও তাহলে আসবে না। শুরু হচ্ছে কর্ণশীলের লেখা শ্মশানে ভয়ঙ্কর। এই শুনছো? ওঠো, এই ওঠো। গৃহিণীর ডাকে ঘুমটা ভেঙে গেল। বন্ধ জানালার অন্ধকার আর এক চিড়খোলা দরজার ফাঁক দিয়ে আসা টিউবের সাদা আলোয় প্রথমে বুঝতেই পারিনি কোথায় আছি। ভ্যাবলার মতো বলে বসলাম, আর সে মাছে বেগুনটাও তো কড়া করে ভেজে দিয়েছো কেন? কপাল ভালো না কর্ত্রীর মন ভালো খোদায় মালুম। তিনি ভারী মোলায়েম সুরে বললেন, আরে ওঠো না, মিঠুন এসেছে। ঘোরটা এবার কেটে গেল। মনে পড়ল লেখার টেবিল টেনে এনেছিলাম বিছানার গায়ে, আর ওখানেই ঘুমিয়ে পড়েছি। আরে চাটা দিয়েছো ছেলেটাকে? সবে এলো, বাইরে দাঁড়িয়ে আছে, ডেকে নিয়ে এসো। এই বুঝো, এই ঘরে কি ওর ভাসুর ঠাকুর রয়েছে নাকি যে ডেকে আনতে হবে? যাই, দাঁড়াও। বাইরে এসে দেখলাম অন্যমনস্কতার হৈমন্তী দুপুর বেশ অলস গায়ে গড়িয়ে বিকেলের সীমানায় গিয়ে উঠেছে। আজ বেশ একটা শিরশিরে ঠান্ডা লাগছে। বাইরের লোহার দরজার পাশে মিটার বক্স, তার দেওয়ালে হাত রেখে ফোনে কথা বলছে আমার বাঁধা ইলেকট্রিশিয়ান মিঠুন দে। কথাগুলো খুব চাপা স্বরে বলা, উদ্বেগ স্পষ্ট। আরে ঘরে আয়। কানে ফোন দিয়েই সে ঘুরে দাঁড়ালো, ডান হাতটা আমার দিকে তুলল। বুঝলাম গুরুতর কিছু ঘটেছে। আরও মিনিট দুয়েক পরে ফোন রেখে ফিকে হাসল চশমা পরা ধারালো মুখটা। দরজার পাশে হাওয়াই চপ্পলগুলো খুলতে খুলতে সে বলল, সেই মাগনপুর মোড়ে আবার হয়েছে বুঝলে। আবার আছে না গেছে? ডান হাতের উপর দিয়ে পিছনের চাকা গিয়েছে লরির। বেঁচে যাবে বোধহয়। কে বলো তো? কে? এই তো তোমার মার্বেল করে দিয়ে গেল একতলায় মহালয়ার দিন। রমেন? হ্যাঁ গো, 1000 বার বলেছি সন্ধ্যের পর বাবলারি মাগনপুর রোডটা না ধরতে। কে কার কথা শোনায়? মনটা বিকল হয়ে গেল। রমেন আমার পাড়ারই ছেলে, হাসি হাসি মুখটা, ওর লাল পালসারটা মনে পড়ছিল বারবার। মিঠুন আমার কাঁধে একটা চাপ দিল। বসো তুমি, আমি একটু ওই জেঠিমা ওয়ারিংটা দেখতে ডেকেছিল, দেখে দিয়ে আসি। এবার উপরতলা স্টেবিলাইজারটা পাল্টাও দাদা। ওই গোদাশরী 5 কেবির মানধাতার মাল, দেখতেই ওই অকাজের ডিব্বা। মিঠুন দোতলায় চলে গেল। আমি আলো আঁধারির মধ্যে থম মেরে বসে রইলাম। আমাদের এদিকটায় অজস্র যেতে নেই এমন অদৃশ্য লেবেল সাঁটা পথ। এছাড়াও এরকম অনেক বাঁধার, নহর, পুকুর, নদীর ঘাট, মোড় রয়েছে। শুধুমাত্র বুড়ো বুড়িরা বলে গিয়েছে এমন নয়। ভানগড় দুর্গের মতো রাজ্য এবং কেন্দ্র সরকার থেকে দিনের নির্দিষ্ট সময়ে চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এমন জায়গারও অভাব নেই। বাবলারি মাগনপুরের রাস্তাটাও তেমনি একখানি আপদ। সূর্য ডোবার পর ওই রাস্তায় অনেকেই, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়ে, শর্টকাট বা
প্রেম করতে গিয়ে বিপদে পড়েছে, দুর্ঘটনা ঘটিয়েছে, এমনকি মরেও গিয়েছে। এরকমই অজস্র উদাহরণ নাদনঘাট পূর্বস্থলী থানা, চাঁদপুর হসপিটাল আর বর্ধমান কালনা মর্গে রেজিস্টার্ড হয়ে আছে। রমেনের মার্বেলের কাজ। নবদ্বীপ থেকে হয়তো জরুরি কাজেই তাড়াতাড়ি ফেরার দরকার ছিল। ওর ছোটখাটো বউটা, দুটো ছেলে মেয়ের মুখ বারবার মনে পড়ছিল। মুখে মুখে নির্দেশ দিয়েও কাজ করাতে পারবে রমেন, কিন্তু শিল্পীর হাত চলে যাওয়া আর মৃত্যুর মধ্যে ফারাক খুব কম। দরজার চিড় ধরা আলোটা বড় হয়ে অনেকটাই ছড়িয়ে পড়ল। মিঠুনের 2 হাতে 2টো ট্রে আর 1 হাতে 2 কাপ চা। না, ভুল হয়ে গেল। চায়ের কাপ গৃহিণীর হাতে। সাধন কাকার দোকানের সিঙাড়ার খোসবাই নাকে এসে লাগলো। সারা দিন জানলা বন্ধ, দরজা বন্ধ, ভাল লাগে না বাপু। উফ। চায়ের কাপ নামিয়ে দিয়ে তিনি চলে গেলেন। মিঠুন বিছানার ওপরে গ্যাঁট হয়ে বসে সিঙাড়ায় একটা জুতসই কামড় বসালো। তারপর আমার দিকে একটা প্লেট বাড়িয়ে দিয়ে বলল, গরম গরম সেরে নাও দাদা, কার্তিকের মাঝামাঝি সেঁতিয়ে যাবেন দেরি করলে। আরে এত সব এনেছিস কেন রে? সে কিচ্ছু না বলে নিমিলিত চোখে চিবুতে লাগলো। সাধন কাকার সিঙাড়া, সেই জিনিস সামনে নিয়ে বসে থাকার সংযম পরীক্ষা করলে মেনকা উর্বশীকে লাগতো না। ঋষি ঠাকুরদের চোয়াল এমনিই ঝুলে পড়ত। প্লেট ফাঁকা হতে সময় লাগলো কয়েক নিমেষ। তোমাদের এদিকে বলেই খাবার নিয়ে এলাম। তোমার বৌমার বাপের বাড়ি হলে কিছুতেই যেতাম না। গৃহিণীর হাতের চা উমদার থেকেও দর। কেন, তোর শাশুড়ি ঠাকুরুন কি তোকে মাছ ডলা দিয়েছে নাকি? আরে না গো, ওই পথে গিয়েছো সন্ধ্যের পরে কোনো দিন? বাগদিপাড়ার ডোবাটা আছে যে, বাঁশঝাড়ের গা ঘেঁষে। খাবার নিয়ে সূর্য ডোবার পর ওদিক দিয়ে গিয়ে দেখো একবার। বাইক চালিয়ে গেলেও হাপিস হয়ে যাবে। মানে এদিকটায় চালু বিড়ি হলো সুমন আর আশা। সুমনের লাল সুতো আর আশার সবুজ। একটা বিড়ি থেকে উলো ঝুলো লেগে থাকা সবুজ সুতো ঝাড়তে ঝাড়তে মিঠুন আমাকে যা বলল তা শুনে আমার চক্ষু শুধু চড়ক গাছ নয়, গোটা গাজনের মেলা হয়ে গেল। 6 বছর টানা প্রেম করে বিয়ে, জানো তো। গোলাহাটে দাসেদের পুষ্করিণীর পূবেই যে আমবাগান আর মাঠ, ওই মাঠ বাগানের জোরেই গিন্নির বাড়ি। বাড়িতে যাতায়াত, পালা পার্বণে এ বাড়ি ও বাড়ি জামা কাপড় দেওয়া নেওয়া সবই ছিল। 17 না 18 সাল যেন, ঠিক মনে নেই। ক্লাবে ক্যারাম খেলছি, দেখলাম তিনি ফোন করেছেন। ধরলাম, পেঁয়াজি, বেগুনি আর ঝাল বড়ার বায়না। তখন গরমের প্যাচপেচিতে প্রাণ যায় আর আসে। আষাঢ়ের অর্ধেক ঢুকে বসে আছে, ওদিকে মেঘের নামগন্ধ নেই। এখন হলে তো সরাসরি বলে দিতাম যে নিজে ভেজে খাও। তখন হলো প্রেম, বুঝলে কি না। গোটা বাঁশ বললেও পৌঁছে দিয়ে আসতে হবে। বন্ধুদের বললাম 0.5 ঘন্টায় ঘুরে আসছি। তারা তো হই হই রই রই। ক্যারামের পার্টনার কাকে পায় তখন? ওই 4 জনই ছিলাম ক্লাব ঘরে। যাই হোক, গালমন্দ শুনতে শুনতে ছুট লাগালাম। বাইরে এসে দেখি, ও বাবা, কালীতলার মাঠের ওপারে সূর্য ডুবে গিয়েছে। আকাশটা লালচে কালো। বাড়ি গিয়ে জামা কাপড় পরতে তেলিনাওপাড়া বাজার থেকে 2 ঠোঙা ভাজাভুজি কিনতে বেশ ঘন অন্ধকার হয়ে এলো। এখন তো দেখো সব তোমার রাস্তায় রাস্তায় ল্যাম্পপোস্ট। তখন ওদিকটা পুরো জঙ্গলে গাছের জবরজং। সাইকেল চালিয়ে গেলে মনে হয় এই বুঝি আমের ডালে মাথা ফাটে, এই বুঝি কঞ্চির খোঁচায় চোখ যায়। তো আমি সাইকেল চালাচ্ছি আনমনে। ঝোপ জঙ্গল যতই হোক, চেনা রাস্তা, 10 মিনিটের বেশি লাগার কথা নয়। কিন্তু দাদা, ওই বাগদিপাড়ার ডোবাটার কাছে আসতেই না গাটা এমন ভারী হয়ে এলো, যেন পিছনের কেরিয়ারে কেউ বসে আছে।
কয়েক সেকেন্ডে পায়ের পেশিগুলোতে এত যন্ত্রণা হতে শুরু করলো যে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। রাস্তাটার ডান দিকের বাঁশঝাড় ঠিক নিচে, তাই অন্ধকারের একটা পর্দা আমাকে ঘিরে ধরছিল খুব আস্তে আস্তে। খুব অদ্ভুত লাগছিল সেদিন। তুমি হয়তো জানো না দাদা, আমি ভীতু কিন্তু একেবারেই নই, বরং এক কথায় চোখ বুজে তুমি বলে দিতে পারো দুঃসাহসী। কিন্তু এই আধা সন্ধে আধা গোধূলির নিভু নিভু আলোয় না, আমার মনে হচ্ছিল গাছের ডাল পাতা থেকে টপ টপ করে অন্ধকার গলে গলে পড়ছে আমার মাথায়, সারা শরীরে। এমন সময় বাঁ দিকে চোখ পড়ল আমার। ওদিকটা একটা ডোবা আছে বলে আকাশে গাছের ঘেরাটোপ নেই। একটু একটু আলো তখনও ডোবার জলে ঘাটে আধময়লা জামার কাদার মতো লেগে আছে, একটু পরেই যেন ধুয়ে যাবে। ডোবার জলে বুড়বুড়ি কাটছে শ্যাওলার গন্ধ, আর ঘাটের কাছে জলের ঠিক ধার ঘেঁষে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ফুট 3 লম্বা হবে। মেয়েটার গায়ে ময়লা একটা ফ্রক রয়েছে, খালি পায়ে কাদা শ্যাওলা লেগে আছে। আমি বুকে যেন একটু বল পেলাম বলে মনে হলো। নির্জন রাস্তায় বা বনবাদারের পথে সঙ্গে যদি কেউ থাকে, সে একটা 5 বছরের বাচ্চাই হোক না কেন, সাহসটা অনেকটা বেড়ে যায় না? আমারও তাই হলো। মনের ছ্যাঁকছ্যাঁকে ভাবটা চলে গেল, আর মেয়েটার উপর রাগ হলো খুব। শালা বাগদি পাড়ার মেয়ে পুরুষ সব সমান, ছেলে মেয়ে কোথায় গেল কি করলো কোনো খোঁজই নেই। এখন এই ভর সন্ধ্যাবেলায় যদি ডোবার জলে পড়ে যায় তখন কি হবে? ওই তুই কাকো বাড়ি মাইয়া রে, এখানে কি করস? যা বাড়ি দিকে যা। গদাই শেঠের বাঁশ ঝাড় মাথার উপরে একেবারে ঝুঁকে পড়েছে। উপর দিকে একটা শিরশিরে হাওয়া শুরু হয়ে গেল হঠাৎ। পশ্চিম দিকে মেঘ ডাকলো অনেক দূরে। বুঝলাম কালবৈশাখী আসছে। মেয়েটা কিন্তু এক পাও নড়েনি, আর আমিও কেমন যেন একটা পাগলের মতো মেয়েটাকে ধমকেই যাচ্ছি। কি হলো রে, ওই কথা কানে যায় না? নামবো দেখবি, দেবাক থাপ্পড়। বকবক করতে করতে মেয়েটার চোখের দিকে ঠিক খেয়াল হয়নি এতক্ষণ। হঠাৎ সেদিকে চোখ পড়তেই মাথার ভেতরটা এক মুহূর্তে খালি হয়ে গেল। আমার মনে হলো পেট আর বুকের ভিতরের সব হাড়গোড় নাড়ি ভুঁড়ি দুপুরের খাবার সব বেরিয়ে গেছে, আর একটা ফাঁপা নলের মতো হালকা হয়ে গিয়ে আমি টলছি রীতিমতো। আমাদের ছোটবেলায় মার্বেল খেলার সময় 20টা কাচের গুলির সঙ্গে একটা ভোট্টাল দিত, মনে আছে? 3-4টে গুলির সমান এক একটা ভোট্টাল। মেয়েটার চোখ দুটো সেই ভোট্টালের মতো, চোখের কোটর ছেড়ে বেরিয়ে এসেছে। আর মনিতেও, চোখের মনিতেও তেমন অনেকগুলো রং। আমার ধমক শুনে মেয়েটা চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় করা ছাড়া আর কিছু করেনি। মেঘ ডাকার শব্দ প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যেতেই মেয়েটা খুব ধীর পায়ে আমার কোনাকুনি উত্তরের ঘাট পার হয়ে উঁচু রাস্তার দিকে উঠে আসতে লাগলো। উত্তর দিক মানে এখানে বুঝতে পারছো তো, আমি যাচ্ছি দক্ষিণে, মানে উত্তর দিক হলো আমার পিঠের দিক। ঢাল বেয়ে উঠে এসে সে রাস্তার মাঝামাঝি চুপ করে দাঁড়িয়ে রইল, তেমনই রামধনু রঙের বড় বড় চোখ নিয়ে। প্রচন্ড রাগ আর বিরক্তি নিয়ে আমি সাইকেল থেকে নামতে যাব, এমন সময় দক্ষিণে দুটো ঝুঁকে পড়া বাঁশ পথের একেবারে উপরে আমার বুকের উচ্চতায় নেমে এলো। ভেবে দেখো একবার পরিস্থিতিটা। উত্তরে মেয়েটা, দক্ষিণে জোড়া বাঁশের বাঁধা, পূবে গভীর ডোবা আর পশ্চিমে নিশ্ছিদ্র বন, বাঁশ ছাতিম চালতার বন। ঠিক সেই মুহূর্তে মেয়েটার মুখে একটা চিরা হাসি দেখলাম। আমার বুকটা সেকেন্ডের মধ্যে খালি হয়ে গেল। ও আমাকে খুব সন্তর্পণে ঘিরে ফেলেছে। আর একটা চিন্তা ঠিক সেই মুহূর্তেই আমাকে সম্পূর্ণ বিকল করে দিল, যে ও মেয়ে আর যাই হোক বাগদি পাড়া তো নয়,
এই পৃথিবীরও বাসিন্দা নয়। অন্ধকার আরো গাঢ় হয়েছে, আর যত আধার ঘনিয়ে আসছে মেয়েটার চোখের রঙের ঔজ্জ্বল্য আরো বেড়ে চলেছে। মনটা কেঁদে ওঠার মতো করে কু গাইল। আমি মেয়েটার দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম। এক সময় দেখলাম চোখ দুটো ক্রমশ এগিয়ে আসছে, আর আমার পিছনের বাঁশ দুটোর মধ্যে একটা অদ্ভুত আন্দোলন শুরু হয়েছে। কালবৈশাখীর ঝড় কিন্তু তখনও শুরু হয়নি। বাঁশ দুটো প্রাকৃতিক কারণে হুটোপাটা করছে না, কেউ বা কিছু তাকে নাড়াচ্ছে। কাঁপতে কাঁপতে আমি মাটির উপরে বসে পড়েছিলাম। সাইকেলটা ছিটকে পড়েছিল একটা পাশে। হাজার রকমের নৈশ শব্দ শুরু হয়ে গিয়েছিল চতুর্দিকে। বন বিড়ালের গোঙানি, সাপের হিস হিস, শেয়ালের চাপা খ্যাঁস খ্যাঁস ডাক। ওখানে হঠাৎ একটা মোটা গম্ভীর গলা শুনতে পেয়ে চমকে উঠলাম, কিন্তু যেন গভীর জলে নৌকো খুঁজে পাওয়ার মতো আনন্দ পেলাম। শব্দটা এসেছে দক্ষিণ দিক থেকে। আবছা অন্ধকার চিরে উষা দাদু, উষানাথ পাল এসে দাঁড়িয়েছে বাঁশ দুটোর অপর পাশে, সঙ্গে 4-5টা গরু। বাঁশ দুটোর সামনে এসে উষা পাল থমকে দাঁড়ালো, খুব মন দিয়ে বাঁশগুলোকে জরিপ করল। তারপর গরু চড়ানো পাচন বাড়ি দিয়ে সে দুটোর গায়ে আলতো ছুঁয়ে দিল। কি বলবো দাদা, সঙ্গে সঙ্গে মেয়েটা কান ফাটানো একটা চিৎকার করে ডোবার ঢাল বেয়ে জলের দিকে নেমে যাবে না, আর সাথে সাথে বাঁশ দুটো বিষাক্ত সাপের মতো ছোবল মারতে বারবার তেড়ে যাচ্ছে উষা পালের দিকে। কি একটা বীভৎস ব্যাপার। গরুগুলো ভয়ে পিছিয়ে গিয়েছিল। উষা দাদু কিন্তু এক পাও নড়ল না, বরং হাতের পাচন বাড়িটা উঁচিয়ে ধরল। ততক্ষণে নৈরিত কোণে নাড়া দিয়ে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। গাছপালার প্রবল আন্দোলনের মধ্যেই বাঁশ দুটো শটান উঠে গেল আগের জায়গায়। উষা পাল এগিয়ে এসে আমার কান ধরে টেনে তুলে দাঁড় করালো। হালা, সাইকেলের থেকে নামছিলি কেন? নইলে ঘিরতে পারতো না। ঝড়ের তাণ্ডবের মধ্যে উষা পালের সামনে সামনে আমি আমার বাড়ির দিকে ফিরে চললাম। সেদিন আর তোমার বৌমার বাড়ির দিকে যাইনি। উষা দাদু যেন বৃষ্টিতে ভিজতে বারণ করছে এমন স্বাভাবিক সুরে বলে চলল, সন্ধ্যার পর এই রাস্তায় আবি না, আর আইলেও লগে আমিষ, পেঁয়াজ, রসুন খাবি না। হঠাৎ লক্ষ্য করলাম সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো চপ ফুলুরির প্যাকেটটা বেমালুম অদৃশ্য হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে চলে যাওয়া ভয়টা আবার বাঘের মতো ফিরে এলো। ঝড়ের শব্দ ছাপিয়েও আমি একটা কচর মচর করে চিবুনোর শব্দ শুনতে পেলাম বলে মনে হলো। দাদু, ও কে ছিল? সামনের গরুটার লেজে একটা মোক্ষম মোচড় দিল উষা পাল। আরে কোথায় যায় রে গরু? ওই দেখছস, ওই ঢোকে। গরুটাকে পথে ফিরিয়ে আনলো সে। কে কোথায় রইছে কে জানে। সবাই কি আর আশা পূরণ কইরা মরে? আমি না এই রাস্তায় আন্ধার নামলে আর বাড়ি গিয়া আইসা কিছু খাবি না। সৈন্দক লবণে রে পোড়া দিয়া তুলসী ভিজানো জল খাইয়া নিবি, আর পুরা দা কাশি কিছু দিয়া দরজার সামনে দাগ টাইনা থুবি। আইসকা আর কিছুই হইব না। আমি চুপচাপ পথ চলছিলাম। বাজারের মোড়ে পৌঁছলাম। রাস্তার সব আলোগুলো নিভে গিয়েছে ঝড়ের দাপটে। তেলিনপাড়া বাজার নিথর, নিস্তব্ধ। শাটার ঝাঁপ প্রায় সবই বন্ধ। আমার মনে একটা প্রশ্ন হঠাৎ চমকের মতো উঠে এলো। জিজ্ঞেস করলাম, দাদু, তুমি বললে আজ আর কিছু হবে না, তার মানে পরে হবে? উষানাথ পাল দাঁড়িয়ে পড়েছিল। গরুগুলো ঝড়ের ভয়ে বাড়ির দিকে ছুটেছিল। আমাকে কিছু একটা বলতে গিয়েও গরুগুলোকে সামলানোর চিন্তায় উষা দাদু দ্রুত পায়ে তার বাড়ির দিকে চলে গেল।
আর আমি বজ্রাহতের মতো সারি সারি বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে রইলাম। গত রাত নিয়ে 9 রাত নির্ঘুম। এই বেলা কথাগুলো লিখে রাখি, নইলে কখন নিদ্রা কাল নিদ্রায় পরিণত হবে বলতে পারি না। বহু বছর আগেও গেঁয়ো ভূত বলে একটা সিরিজ লিখতাম। থ্রিলারল্যান্ড ইউটিউব চ্যানেলে তার কিয়দংশ বেনি খুড়োর আসর নাম নিয়ে এসেও ছিল। তা তন্ত্র, গুপ্তধন, অ্যাডভেঞ্চার আর জমিদার বাড়ির সাপের চক্করে সেই সব চুলোয় গিয়েছে। এই সিরিজও কত দূর এগোবে জানি না, কারণ কর্তার ইচ্ছেই কীর্তন। তবে নিজের জন্য এটা আমাকে লিখতেই হবে। আসলে মাঝে মাঝে কি হয় বলো তো, গল্প বলা বা লেখা নিজের পড়া বা শোনার জন্যও লেখা হয়। সেসব কথা কাহিনীতে লেখক নিজেই নিজেকে যাপন করেন। এমনটা কারুর হয় বর্ষায়, কারুর বসন্তে, অনেকের হেমন্ত বা শীতেও হয়। এই যেমন আমার। দিগন্ত থেকে কুয়াশা, শীতের কাঁপুনি বিশ্বটাকে চেপে চুপে লেপের নিচে বা খুব জোর মোড়ের মাথায় গিরিধারী মন্দিরের সীমানার মধ্যে ঢুকিয়ে দেয়। তখন খুব বেশি বেশি করে চোখে পড়ে আমার বাসভূমিখানি, আমার গ্রামখানি। মিঠুনের বলা কথাগুলো যে আরো বেশি বেশি করে অনুধাবন করতে পারছিলাম, সে যেন এই আগুয়ান শীতের খবরদারিতেই। এই গ্রাম দেশ, তার মানুষ, কীর্তন, ভাগবত পাঠ, ভূত, পেতনি সবকিছুই বড় আপন এই ঋতুতে। তা দেখা পেলি আবার? সে হাত কচলে বলল, আর এক কাপ চা হবে দাদা? বৌদিকে বলো না বানাতে। ওই বছরই আবার শ্রাবণের শুরু। আষাঢ়ে যা ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে তাকে আর বর্ষাকাল বলা চলে না। চায়ের কাপ নামিয়ে রেখে বিড়ির প্যাকেটের দিকে হাত বাড়ালো মিঠুন। তা কথক ঠাকুরের কল্যাণে আমারও 1 কাপ কস্তুরীগন্ধা চা প্রাপ্তি হয়েছে। 2টি বিড়ি তর্জনী, মধ্যমা আর অনামিকার ফাঁকে রেখে ধরিয়ে ফেলল মিঠুন। তারপর একখানি আমার দিকে বাড়িয়ে দিল। এসো দাদা। তা কথক ঠাকুরের অপমান তো আর করা যায় না। নিলাম বিড়িখানা। এমনিতে বিড়ি আমি একেবারেই বেশি খাইনি। ওই চা খেয়ে মুখ টকে গেলে একটা, আর চা না খেয়ে মুখ উসকুস করলে একটা। সারাদিনে আমি গুনলে 5টা, আর গিন্নি বা গিন্নির শাশুড়ি গুনলে 38টা। মেয়ে মানুষের আবার গোনা। 10 দিন আগে কেনা শাড়ি হামেশাই 4 বছরের পুরনো শাড়ি হয়ে যায়। তারা আবার গুনবে বিড়ি। তখন গা ছুলানি গরম একেবারে, বুঝলে? মনে হয় গায়ের চামড়া ছেঁচে তুলে 3 পুকুরের মাঝখানে গিয়ে বসে থাকি। দুপুরে সবে 4টি ভিজে ভাত আর আলু ছানা খেয়ে আম বাগানের মাচায় বসেছি। উষা দাদু এসে খবর দিল, সানুর বউ গরমে খাসা ফুসত করেছেন, শ্মশানে যেতে হবে। এইসব সেকেলে লোকের ভাষা, বুঝলে তো? সরাসরি মরার কথা কেউ বলে না। ওই কাঁচা ফুরসত, গঙ্গা পাওয়া এইসব বলে সাঁটে বোঝানো হয়। যাই হোক, একে উষা দাদুর কথা, তাই চানু কাকা পাড় মাতাল। হাতে গোনা কয়েকজন ছাড়া শ্মশানে কেউ যাবে না। কারো দোষ কি দেবো, চানু কাকা নিজেও হয়তো যাবে না। ভিজে ভাতের ঝিমুনিকে গঙ্গা নামে বিসর্জন দিয়ে চানু কাকার বাড়িতে উপস্থিত হলাম। কাকিমা রোগা পাতলা হলে কি হবে, গড়পড়তা বাঙালি মেয়ের তুলনায় অনেকটাই লম্বা। আমি সে সময় ধরো 19-20, মাথায় মাথায় আমারই সমান তিনি। পিলে পেকে গঙ্গাপ্রাপ্তি ঘটেছে মহিলার। তুলসী তলার সামনে গলা অবধি ঢেকে শুইয়ে রাখা হলে ওই ফুলে থাকা পচা পিলের পেটটা বেশ বোঝা যায়। চোখে তুলসী পাতা, সিঁদুরে সিঁদুরে ছড়াছড়ি গোটা উঠোন। আদ্যপান্ত মদ্যপ ও অকুস্থলে অনুপস্থিত চাণক্য দেবনাথের নামের সিঁদুর পরে কাকিমা চললেন নিশ্চিত সজ্ঞে। চানু কাকার ছেলে নির্মল ছিল আমাদের চেয়ে বছর 2 ছোট।
মায়ের পায়ের কাছে সে বসে আছে মাথা নিচু করে। টপ টপ করে তার চোখ থেকে জল পড়ছে কাকিমার আলতা লেপা পায়ে। তার দিকে এগিয়ে যেতেই কাঁধ খামচে ধরল উষা দাদু। যাইতে হইব না ওইদিকে, কান্দুক বাঁশগুলা কাটি গাছ, বেহান বেহান মেলা করুন, বৃষ্টি আইব। দূর বৃষ্টি, মেঘের নাম গন্ধ নেই কোথাও। বৃষ্টি নিয়ে খেলা করছে একেবারে। পেশাল পারিস না, যে রে কই কর, বৃষ্টি আইবই আইসকা। এত জোর দিয়ে বলা কথা উপেক্ষা করতে পারলাম না। পাড়ার আরো বেশ কয়েকজন ছিল সঙ্গে। সব গ্রামেই এমন কয়েকজন বাপে মায়ে খেদানো ছেলে থাকে যারা কোনো কিছুর তোয়াক্কা করে না। চানু কাকা যতই মাতাল জুয়ারি হোক, তার বাড়ির লোকের কি দোষ? বিশেষ করে চানু কাকার ছেলে নিমের তো কোনো দোষই নেই। বাঁশ কাটা হলে সুবুদ্ধি রায়ের আমবাগানে যেতে হবে। গ্রামের উত্তর প্রান্তে বিরাট ঘোলা পুকুরের পাড়ে বিঘা 10 জমি নিয়ে সেই বাগান। এতটাই ঘন যে দিনের বেলাতেও ঠিক করে আলো ঢোকে না। তখনও কথায় কথায় নবদ্বীপ ঘাটে দাহকার্যে যাওয়া শুরু হয়নি। পূর্বস্থলীর বিক্রমপুর ঘাটে বা ওই ধারাপাড়া ঘাটে দাহ সৎকার হতো। আর সধবার কৃত্য করতে হলে মাথাইপুর সতীর ঘাট। এতে নিম কাঁঠাল, আকাশমণি আর আম কাঠ লাগতো। এখন সুবুদ্ধি রায়ের বাগান ছিল সেই সব কাঠের আস্তানা। মরা বইবার চালির জন্য প্রয়োজনীয় বাঁশ নির্মলদের উঠোনে নামাতে এসে দেখি একটা দিশি মদের বোতল কোমরে গুঁজে চানু কাকা কাকিমার মাথার কাছে বসে আছে স্থির হয়ে। মনটা ঘেন্নায় কাদা কাদা হয়ে গেল দাদা। আজকের দিনেও পশুটাকে গিলতে হলো। যাই হোক, উষা পালের তাড়ায় আমি আর দীনেশ দা জনা দুয়েক বাগদি বন্ধুকে নিয়ে যখন সুবুদ্ধি রায়ের বাগানে ঢুকলাম, সূর্যের চোখ পশ্চিমে টেরিয়ে গিয়েছে। এই বাগান চির আঁধারের রাজ্য। দিনের বেলাতেও মনে হয় এই রাত নামলো বলে। বাগদি জাতটা গায়ে গতরে রোগা হলে কি হবে, কাজে কমে ভারী পোক্ত আর তৎপর। ঝপ আর ঝপ কাঁঠাল কাঠের ডালপালা আর গোটা চারেক কলা গাছ নামিয়ে ফেললো ওরা। কেটে ফেলা ডালগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল গাছের মুড়ো থেকে। আকাশমণির বেশ কয়েকটা ফ্যাঁকড়া পড়েছিল স্বর্ণলতা ঢাকা বইচি ফলের মাথা সমান ঝোপের আড়ালে। লতা পাতার ঘিরাটোপ সরিয়ে ঝোপের অপর পাড়ে পৌঁছতেই বুকের ভেতরটা খালি হয়ে গেল আমার। পচা পানার গন্ধ নাকে এসে লাগলো। কখন যে পূব উত্তর জুড়ে মেঘ করে এসেছে খেয়াল হয়নি। আধার বন আরো গাঢ় হয়ে এসেছে অন্ধকারে। আর সেই অন্ধকারে ঢাকা একটা বিরাট ফজলি গাছ। তার আগা পাঁচতলা মুড়ে রাখা তেলাকুচো আর মাকাল ফলের ঘন বুনট লতা পাতার নিচেই সে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই আমি যেন চেনা জগৎ থেকে 1000 মাইল দূরে হারিয়ে গেলাম। ওই শ্যাওলা কাদামাখা পা, ছেঁড়া ছেঁড়া মলিন ফ্রক, আর ওই দুটো রঙিন মার্বেলের মতো ঠেলে বেরিয়ে আসা চোখ আমাকে আকাশ পাতাল জুড়ে গিলতে ছুটে এলো। যেন কড়কড় করে বাজ পড়লো গাছগুলোর মাথায়। অন্ধকার বনের গহীনে দুটো অজস্র রঙের চোখের ছটা কাঁপতে কাঁপতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ দীনেশদার গলা শুনলাম, ঝোপের আড়ালে দাঁড়িয়ে বিড়ি টানছিস না কিনা বিটো না? এক জন্ম পরে যেন আমি ভিজে মাটির গন্ধ পেলাম। দম বন্ধ করে রাখা পচা পাবনার গন্ধটাও নেই। ডালগুলো তাড়াতাড়ি কুড়িয়ে ফিরে আসছি। হঠাৎ কি যেন একটা ভেবে পিছন ফিরে তাকালাম। কেউ নেই। তেলাকুচো আর মাকাল ফলের রঙিন শরীরগুলো দুলছে। আর সেই লতানে গাছগুলোর নিচে সোঁদা মাটিতে এক জোড়া ছোট ছোট পায়ের ছাপ। আমি প্রাণপণে ঝোপঝাড় প্রায় ছিঁড়ে ফেলার মতো করে বাকিদের কাছে ফিরে এলাম। দীনেশদা আমাকে অবাক হয়ে দেখছিল। মেঘ আরো ঘন হচ্ছিল। বাগদি বন্ধু দুটো আমাকে ফিসফিস করে শ্মশানে যেতে বারণ করলো।
মহেলা মেঘের ছায়ায় সাবিত্রী কাকিমাকে আমরা তার আদর অনাদরের সাজানো এলোমেলোর উঠোন থেকে বার করে নিয়ে এলাম চিরতরে। বারান্দায় দিশি মদের বোতলটাকে আঁকড়ে ধরে বসে রইল চানু কাকা। সেটার ছিপি এখনো দুপুরের মতো না খোলা অবস্থাতেই রয়েছে। এ মদ্যপের মনের অবস্থা বোঝা আমার কম্য নয়। উষা দাদু শুধু একবার তাকে জিজ্ঞাসা করেছিল, কিরে সানু, যাবি না? সে ঘোলাটে পিছুটি ভরা চোখ তুলে জড়ানো গলায় বলল, ও আর নতুন কি দেখবো কাকা, এখানেও জ্বলছিল ওখানেও জ্বলতেই যাচ্ছে, নিয়ে যাও। আইসা জান দেখি তুইও মরছস। বলে উষা দাদু বেরিয়ে এলো উঠোন থেকে। আমার দু চোখ হঠাৎ ভিজে এলো। সাবিত্রী কাকিমার জোরে গলা কোনোদিন শুনিনি। ওই এক হাত ঘুমটা, শিরা ওঠা হাত, আর দুপুরবেলায় সুবুদ্ধি রায়ের পুকুরে গেঁড়ি গুগলি ধরতে যাওয়া, এর বাইরে সাবিত্রী কাকিমার কোনো রূপই আমি দেখিনি। যতটুকুই হোক, এক চিলতে সংসার তো ছিল হতভাগিনীর, সেও ফেলে চলে যেতে হচ্ছে অপরিণত বয়সে। 40 বছর বয়স কি আর মরার বয়স? যাই হোক, দলে আমরা সাকুল্যে 11 জন ছিলাম। আমি, নির্মলদা, দীনেশদা, বিশু, দাশু, আর ওই বাগদিপাড়ার 2 বন্ধু, উষা দাদু, তারপর কাঠ সমিধাদি বহন করার ভ্যানওয়ালা, আর 3-4 জন পাড়ার লোক। তারা উষা দাদুর সামনাসামনি পড়ে যাওয়ায় মুখের সামনে না বলতে পারিনি, তাই আর কি। পারুলিয়া বাজারের আলো ঝলমলে জায়গাটা পার হয়ে কলেজ মোড়ের রাস্তায় পড়তেই মনটা কেমন দমে এলো। এই মোড় থেকে কলেজের পিছনের বাউন্ডারি ওয়াল ছুঁয়ে, তারপর রতনদার বাড়ির পাশ দিয়ে, ভাগাড়ের পাশ দিয়ে মাইল চারেক রাস্তা একেবারে জনমানবহীন। দুটোই বাড়ি ছিল ভাগাড় ঘেঁষে, একটা রতনদার আর একটা বহু প্রাচীন জমিদার বাড়ির ধ্বংসস্তূপের মাথা উঁচিয়ে থাকা টাওয়ার ক্লক। কানাঘোষা শুনি ওই ভাগাড়েরই কি এক যক্ষিণী নাকি রতনদার তার মেয়ে তুলসীকে আস্ত চিবিয়ে খেয়েছিল। সত্যি মিথ্যে জানি না দাদা, তবে এই পুরো অন্ধকার রাস্তা, গুম গুম মেঘের গর্জন, আর ওই একটা মাত্র হ্যাজাকের সাদা আলোয় আর যাই হোক সাহস এক বিন্দু অবশিষ্ট থাকে না। হ্যাজাক আর মাটির হাঁড়ি হাতে আগে আগে হাঁটছিল উষা দাদু। তার পিছনে কাকিমাকে আমি, নির্মল, বিশু, দাশু নিয়েছি। আমাদের পিছনে ক্যাঁচকোঁচ করতে করতে আসছিল ভ্যান, আর তার পিছনে জনাচারেক লোক। মোরাম রাস্তার খড়খড় শব্দ, নির্মলের ফোঁপানি, আর শুকিয়ে যাওয়া কয়েকটা গলার হরিধ্বনি ছাড়া কোনো শব্দ যেন সারা পৃথিবীতে নেই। কলেজের পিছন ছুঁয়ে রাস্তাটা ভাগাড়ের দিকে মোড় নিল। মেনিকে অত ম্যাও ম্যাও না কইয়া চিল্লাইয়া ধনিতে ভাকু তেল খাইয়া তো গোটা পাড়া মাথায় তুলতে পারো, তখন জোর কই পাও? বলো হরি হরি বল, বলো বলো হরি 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 বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। প্রবল হরিধ্বনির মধ্যে ভাগাড়টা পার হলাম আমরা। কয়েক হাত উত্তরে ইট পাথরের কঙ্কালের মতো দাঁড়িয়েছিল রতনদার বাড়িটা। তেলাকুচার আর পার্থেনিয়ামের বনে ঢেকে আছে ধসে পড়া বাড়িটা। সামনে জমিদার বাড়ির ঘড়ি মিনার উঁচু হয়ে আছে। ভাগাড়টা পার করে রেলওয়ে লেভেল ক্রসিংয়ে মড়া নামালাম আমরা। হাঁপিয়ে উঠেছিলাম, কাঁধও টনটন করছিল। নেমে আর মিঠুন ঘাড় বদল করবি, দেখা ছাড়বি না। দাশু বিশু পিছনে গিয়া ভ্যান ঠেলা মার। ও দাদু, আরও তো লোক রয়েছে, আমরা আবার পরে নিচ্ছি। বাকিদের বলো না বরিশাল পাড়া মোড় অব্দি টানতে। না, নির্মল তো ছাড়তেই পারবো না, ওর মা। আর তরে কিন্তু সুযোগ খুঁজতাছে, মরা ছাড়িস না। মানে কে সুযোগ খুঁজছে? বাগাদি গো ডোবার ধারে, ভুইলা গেছস? যা
তক্ক না কইরা জেরে কই হেরে কর। নির্মল একটাও কথা বলেনি। আমিও আর কথা বাড়ালাম না। দাশু বিশুর বদলে পিছনের দুটো লোক এসে চালির পিছন দিকটা ধরল, আর আমি আর নির্মল ডাঁ বাঁ বদল করে নিলাম। তারপর চালি তুলতে গিয়েই একটা অস্বাভাবিক অনুভূতি হলো দাদা। লাশ ভারী হয়ে গিয়েছে আগের চেয়ে। উষা দাদু হ্যাজাক দোলাতে দোলাতে হাঁটছিল লম্বা লম্বা পায়ে। লেভেল ক্রসিং পার করে ঘন বনের ভিতরের রাস্তায় পড়লাম আমরা। ঘাড় অসহ্য টনটন করছিল। নির্মলও আমার দিকে দু একবার অবাক চোখে তাকালো। পিছনের দুজন কোনো কথা বলেনি। তারা এই প্রথম মরা কাঁধে নিয়েছিল, ভেবেছিল এটাই বোধহয় স্বাভাবিক ওজন। বরিশাল পাড়া মোড়ে পৌঁছতে এখনো আধা মাইল। ভাবলাম উষা দাদুকে ডেকে ওজন বেড়ে যাওয়ার কথাটা বলি। তাকে ডাকবো ডাকবো করছি, এমন সময় গন্ধটা আবার পেলাম। পচা কচুরি পানার গন্ধ। এই গন্ধ মুহূর্তে আমার সব স্নায়ু শিথিল করে দেয়। মনে হয় হাত পা মাথা কিছুই নেই আমার, হাওয়ায় ভেসে চলেছি। কিন্তু এই গন্ধ আসছে কোথা থেকে? হাঁটতে হাঁটতে ঝুঁকিয়ে রাখা মুখ সামনের দিকে তুললাম। উষানাথ পালকে একটা ছায়ামূর্তির মতো লাগছে। হ্যাজাকের মৃদু সাদা আলোয় সামনের পথটুকু ক্ষীণভাবে আলোকিত হচ্ছে শুধু। তারপর মাথা তুলতেই আমার বাঁ দিকে, মাথার ঠিক পাশে ঝুলন্ত পা দুটো চোখে পড়ল। সরাসরি না তাকিয়েও সাবিত্রী কাকিমার মাথার কাছ থেকে নেমে এসেছে। হাঁটু অবধি ময়লা ফ্রকে ঢাকা কাদা আর শ্যাওলা মাখা পা দুটো। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে মরা ছেড়ে এক ছুটে উষা দাদুর কাছে গিয়ে দাঁড়ালাম। পিছনে ঝপাস করে একটা শব্দ শুনলাম। বেসামাল হয়ে চালি শুদ্ধ মরা আছড়ে পড়েছে মাটির উপরে। আমি তখনও চিৎকার থামাই। উষা দাদুর বুকে মুখ গুঁজে এক নাগাড়ে কেঁদেই চলেছি। উষা দাদু আমাকে এক হাতে ধরে সোজা করে দিল। তারপর মাথায় হাত রেখে জোর গলায় বলল, ভয় পাইস না ভাই, ভয় পাইলেই সাইপা ধরবো, খাউগা। তরে আর সাবিত্রীরে ধরন লাগবো না, আমারে ধইরা ধইরা চল। আমি আর পিছনে তাকাইনি। দাশু বা বিশু হয়তো আমার জায়গা নিয়েছিল। ভ্যানের ক্যাঁচকোঁচ, ক্ষীণ হরিধ্বনি আর মোরাম রাস্তার খড়খড় শব্দ শুনতে শুনতে আমরা মাধাইপুর সতীর ঘাটের দিকে হাঁটতে লাগলাম। কালো পিচ রাস্তায় ওঠার পর আমি কিছুটা ধাতস্থ হলাম। এই রাস্তায় নবদ্বীপ, জাহাননগর আর পারুলিয়াগামী দু একটা গাড়ি যায় আলোর রেখা টেনে দিয়ে। আশেপাশে বাড়িঘরও আছে। রান্না শব্দ হচ্ছে, শাঁখ বাজাচ্ছে কেউ। ধূপের গন্ধ ভেসে আসছে দালান বাড়ির জানলা দিয়ে। মনটা একটু হালকা লাগছিল। কিন্তু বরিশাল পাড়া পার করে আবার জনহীন পথ। রাস্তা সেই পিচ রাস্তাই, তবে থেকে থেকে বাঁশঝাড়, পিটুলি গাছের সার, আম গাছের ডাল পথের উপর নুয়ে পড়েছে। হ্যাজাকের ক্ষীণ আলোয় পথ চলতে চলতে হঠাৎ মনে হচ্ছে এই বুঝি কোনো গাছের ডাল থেকে দুটো বিবর্ণ কাদা মাখা পা ঝুলে থাকতে দেখব। উষা দাদুকে ছুঁয়ে হাঁটছিলাম বলেই বোধহয় আর ভয় পাইনি। হিরে পালিশের কারখানা পার করে বিশাল বটগাছটার সামনে সব যাত্রা এসে থামল। এই প্রাচীন সুবিশাল বোধিবৃক্ষই হল মাধাইপুর শ্মশানের দক্ষিণ প্রান্তের শ্মশানরক্ষী। এই বিশাল বৃক্ষের কাছে অনুমতি নিয়ে আমাদের প্রবেশ করতে হবে শ্মশান ভূমি। এখানে শ্মশান ভূমি বলতে বটগাছের গোড়া থেকে হাত 50 লম্বা ও চওড়া জমি।
তার উত্তরে আর পশ্চিমে ঘন বন, বাঁশঝাড় আর মাটি থেকে পেট ফুলে ওঠার মতো দেখতে প্রাচীন সন্ন্যাসীদের সমাধি। পূবে বিশাল অন্ধকার নদীর জলের কুলকুল ধ্বনি, শুনলে মনে হয় কেউ চাপা স্বরে খলখল করে হাসছে। আমার বুকটা আবার থকথক করে কেঁপে উঠল। কড়কড় করে হঠাৎ একটা বাজ পড়ল উত্তর পূর্ব দিকে। নদীর জলে আছড়ে পড়ে অগ্নিগর্ভ বজ্রপাত এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করল। কিছুক্ষণের জন্য চোখ ধাঁধিয়ে গিয়েছিল আমাদের সকলেরই। মানে উষা দাদুর মতো অসম সাহসী লোকও সেই বজ্রপাত আর নদীর বুক শুষে আকাশের দিকে উঠে যাওয়া ধোঁয়ার কুণ্ডলীর দিকে বিহ্বল হয়ে তাকিয়েছিল। কারণ সেও জানত এমন এক শক্তি যার বিরুদ্ধে সাহস, টোটকা, মন্ত্রশক্তি কিছুই কাজে লাগে না। সাময়িক জড়তাটা কেটে গেলে উষা দাদু আমাকে তাড়া দিল। এই মিঠুন, তাড়াতাড়ি চল, সিল দুইখান কাইটটা ফেলা। আরে ও দাসু বিশু, কাঠগুলি আর কলা গাছ দুইখান ভ্যানের থিকা নামাইয়া লইয়া আয় ভাই। মাটির বুকে দুটো লম্বাটে সরু খাল মতো কাটতে হবে কলা গাছ দুটোকে স্থাপন করার মতো। তার উপরেই কাঠ সাজিয়ে তৈরি হবে চিতাস্থল। একটা অপেক্ষাকৃত উঁচু জায়গায় মরা আর বাকি লোকজনকে রেখে আমি, দাশু আর বিশু নেমে গেলাম নদীগর্ভে। মাথার উপরে প্রেতিনীর আঙুলের মতো ছড়িয়ে আছে বটগাছের বিশাল ডালপালা। কোদাল দিয়ে মাটির বুকে কোপ বসাতেই ভক করে আমার নাকে একটা পচা গন্ধ এসে লাগলো। ভাবলাম ভেজা জমি, ঝরা পাতা, ডাল পচে হয়তো গন্ধ বেরোচ্ছে। কিন্তু উপর ঝুপুরি আরো দুটো কোপ দিতেই কোদালের ফলার সঙ্গে উঠে এলো একটা পচা গলা হাতের কনুই পর্যন্ত অংশ। কোদাল ফেলে আমি দাশু বিশুর গা ঘেঁষে দাঁড়ালাম। বুকের ভিতরে হাজারটা ঢাক একসঙ্গে বাজছে বলে মনে হলো। আজ দুপুর থেকে যা যা ঘটে চলেছে ভাই, বেঁচে ফিরতে পারবো বলে মনে হয় না। আমলি কেন, ম্যাক তুফান আইতাছে, দেরি করিস না। বিশু এগিয়ে এসে ব্যাপারটা দেখলো, তারপর ফিরে এসে চাপা গলায় বলল, ও কিছু না, বাচ্চা মরা, দাহ করতে নেই বলে পুঁতে দিয়ে গেছে, একটু সরে গর্ত কর। মাঠে চাষবাসের কাজ করতে হতো তখন আমাকে। ফসলে জল ধরানো, জমা জল বার করার নালা কাটা, এইসব করতে করতে মাটি কাটা ব্যাপারটা খুবই রপ্ত হয়ে গিয়েছিল আমার। আমি কাজটা করলে যা সময় লাগবে অন্যরা করলে লাগবে 3 গুণ সময়। তাই কিছুটা সরে গিয়ে আবার মাটি কাটা শুরু করলাম। মাটি কাটতে কাটতেই খেয়াল করলাম একটা পাতি শেয়াল উত্তরের জঙ্গল থেকে বেরিয়ে এসে খুব লজ্জিত মুখ করে বাচ্চাটার কাটা হাতটা নিয়ে চলে গেল। আমার মনের ভিতরে কে যেন চিৎকার করে বলে চলেছিল, শ্মশান ভূমি পবিত্র, পবিত্রতার এই নমুনা। আধ ঘন্টার মধ্যে ঝিল সাজিয়ে কাঠগুলো চাপানো হয়ে গেল। প্রাণপণে হরিধ্বনি দিয়ে আমরা সবাই মিলে সাবিত্রী কাকিমাকে স্বর্গরথে শুইয়ে দিলাম। তারপর উষা দাদুর নির্দেশে আমি ভ্যান থেকে পাটকাঠির গোছা আর কেরোসিনের হ্যারিকেনটা আনতে গিয়ে হতভম্ব হয়ে গেলাম। ভ্যানওয়ালা সব কিছু মাটির উপরে নামিয়ে রেখে তার ত্রিচক্র যানখানি নিয়ে লম্বা দিয়েছে, আর তার সঙ্গে চম্পট দিয়েছে পাড়ার অন্য লোকগুলো। নির্জন মাধাইপুর শ্মশানে আমরা এখন 5 জন মাত্র। উষা দাদু খবরটা শুনে পাত্তাই দিল না। কাউরে দরকার নাই, আমরাই পারুম। কই রে নির্মল, আসো ভাই, মায়ের আগুন ছইয়া দাও মুখে। হ্যাজাকের জোর কমে এসেছিল, সেই ক্ষীণ আলোয় এতক্ষণ লক্ষ্য করা হয়নি। পাটকাঠির গোছায় আগুন জ্বালিয়ে নির্মল এগিয়ে আসায় সেই আলোয় এবার আমরা সবাই দেখলাম দীর্ঘদেহী সাবিত্রী কাকিমার পায়ের অনেকটা চিতার কাঠের সীমানার বাইরে গিয়ে পড়েছে। নির্মল মায়ের মুখে আগুন দিয়ে একপাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। এইটা কি করছস? শরীর তো পুড়ব না পুরা,
এখন আর কি কইরা চিতা সাজাবি? কাঠও ব্যাগটি শেষ। দাদু, তুমি নির্মলকে নিয়ে ওই উপরে গিয়ে দাঁড়াও। পায়ের গোছের কাছে ভেঙে আমি সাইজ করে দিচ্ছি চিতার মাপে। উষা দাদু কেমন একটা মুখ করে বিশুর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। একটা ছোট বাজ পড়ল। এবার নদীর পূর্ব পাড়ে ঘন গাছগাছালির কালো হয়ে থাকা রেখার মাথায় দাদু চমকে উঠে নির্মলের হাত ধরল এগিয়ে গিয়ে। তারপর তার সঙ্গে খাড়া পাড় বেয়ে উঠে গেল। মড়া ততক্ষণে শক্ত হয়ে গেছে, হাড় মাংস রগ একেবারে টান টান টনকো। হাঁটুর জোরটাকে উল্টো দিকে মুড়ে ভেঙে দিতে হবে। দাশু এগিয়ে গিয়ে ডান পায়ের গোড়ালির নিচটা ধরল ডান হাতের মুঠোয়, আর বাঁ হাত দিয়ে চেপে ধরল হাঁটুটা। এই কি দরকার বাহাদুরি? কোদালের মাঠ দিয়ে ভেঙে দে না। লোহা ছোঁয়ালে পোড়ার আগেই আত্মা পালাবে, মুক্তি হবে না। দেখ না, হয়ে যাবে, কত করেছি। কথাটা শেষ করার আগেই সাবিত্রী কাকিমার রায়গড় মাটিতে শক্ত হয়ে যাওয়া ডান পা ছিলা ছেঁড়া ধনুকের মতো ছিটকে গিয়ে আঘাত করলো বিশুর পেটে। আর সে একটা অস্ফুট আর্তনাদ করে ছিটকে পড়ল জলের কিনারায়। হু হু করে একটা ঠান্ডা হাওয়া ছুটে এলো নদীর দিক থেকে। এখন আমি এইসব ঘটনার বিজ্ঞানসম্মত কারণ জানি, তবুও মনে হচ্ছিল ওই বাচ্চা মেয়েটির প্রেতই কাকিমার শরীরে প্রবেশ করে এইসব ঘটিয়েছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে হ্যারিকেনের অর্ধেক কেরোসিন মরদেহ আর চিতার কাঠে ছড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বটগাছের ডাল থেকে অনেকগুলো শকুনের বাচ্চা হঠাৎই কোঁকিয়ে উঠল। দাশু এগিয়ে গিয়ে বিশুর হাত ধরে তুলল। ওর ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে কালো রক্ত। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ যদি বেঁচে ফিরি, জীবনে কোনো দিন আর মরা পড়াতে যাব না। আমরা চিতা থেকে কিছুটা তফাতে এসে দাঁড়িয়েছিলাম। ঘাটের উপর থেকে নির্মলের আর্তচিৎকার ভেসে আসছে। দুঃখ যে আমারও হচ্ছে না তা নয়, কিন্তু সেই দুঃখ উঠছে এক প্রবল আতঙ্ক ক্রমশ বলে চলেছে, এই পর্ব তাড়াতাড়ি শেষ হোক, বাড়ি ফিরলে বাঁচি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। চমকে উঠে আকাশের দিকে তাকালাম। শ্রাবণের আকাশে চাঁদ তারা দেখতে পাওয়ার কথা নয়, তবু বৃষ্টির কোনো লক্ষণ বুঝতে পারছি না। বিশুকে ধমক দিতে যাব, এমন সময় আমারও কপালে পরপর 2 ফোঁটা জল পড়ল। আর একই সঙ্গে নদীর দিক থেকে ছুটে আসা শোঁ শোঁ শব্দটা শুনতে পেলাম। বৃষ্টি আসছে। চিতার কাঠ তখনও ভালো করে ধরে ওঠেনি। সুবুদ্ধি রায়ের বাগান চির অন্ধকার, আর তার কাঠও তেমনই স্যাঁতস্যাঁতে। আগুনের যে হলকা চিতা থেকে লাফিয়ে উঠেছিল তা ছিল কেরোসিনের কেরামতি। অল্প সময়ের মধ্যেই ক্ষুধার্ত অজগরের মতো বৃষ্টির বেগ আমাদের উপর লাফিয়ে পড়ল, আর চিতা গেল দপ করে নিভে। নিশ্চিদ্র অন্ধকার। চিতার আগুনের অন্তরালে কখন যে হ্যাজাকের আয়ু শেষ হয়ে গিয়েছে বুঝতে পারিনি। কে কোথায় আছে এখন কিছুই বুঝতে পারছি না। শুধু মাঝে মাঝে ঘাটের উপর থেকে উষা দাদুর ক্ষীণ অভয় বাক্য শুনতে পাচ্ছি। ভয় পাইস না, রাম নাম কর, রাম নাম কর। আর রাম নাম, বাপের নামই ভুলতে বসেছি তখন। চিতার দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছি। পূব দিকে বিদ্যুৎ চমকালে চিতার রেখা, চিতার বাইরে প্রলম্বিত সাবিত্রী কাকিমার পা দুটো দেখতে পাচ্ছিলাম। মনে মনে প্রাণপণে বলে চলেছি, বৃষ্টি থামিয়ে দাও ঠাকুর। অভাগিনীর দেহ সৎকার করে আমরাও নিস্তার পাই। আবার বিদ্যুৎ চমকালো পূব দিকে। চিতার দিকেই চোখ ছিল আমাদের। বিদ্যুতের আলোটা মিলিয়ে যেতেই আমার বুকের ভিতর কে যেন কামড়ে ধরল।
দাশু না বিশু, কে যেন আমার কাঁধ খামচে ধরল। চিতার উপরের অনেকগুলো কাঠ পড়ে আছে মাটিতে, আর সাবিত্রী কাকিমার পা দুটো দেখা যাচ্ছে না। তাহলে কোথায় গেল সে দুটো? আমাদের প্রবল আতঙ্কের আগুনে ঘৃতাহুতি দিয়ে আবার জ্বলে উঠল আগুন। তবে না, এই আগুন চিতার উপরে জ্বলে ওঠেনি, আমাদের মাথার ঠিক উপরে বটগাছের একটা ডালের উপরে জ্বলে উঠেছে সেই নরকের আগুন। আগুনের ভিতর থেকে দেখতে পাচ্ছি সাবিত্রী কাকিমার জ্বলন্ত গলে গলে পড়তে থাকা দেহের উপরে দুদিকে পা দিয়ে বসে আছে সেই পিশাচিনী। নোংরা ফ্রক, মার্বেলের মতো রঙিন ঠিকরে বেরিয়ে আসা দুই চোখ, মড়াটা থেকে খুঁটে খুঁটে পোড়া মাংস মুখে পুরে দিচ্ছে সে, আর পা দুলিয়ে চলেছে পরম আনন্দে। আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, দাশু আর বিশু আমার পতনশীল দেহটাকে ধরে ফেলল। কোদালের ফালাটা হাতে নে, লোহা ধর, এই হনি লোহা ধর। দাশু বা বিশু কোদালের ফালটা খুঁজে নিয়ে এলো, আমাকে প্রায় কাঁধে করে নিয়ে আসার মতো করে ওরা ঘাটের ঢাল বেয়ে উঠে এলো। প্রধান পিচ বাঁধানো সড়কে ওঠার পরেও আমি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছিলাম না। 5 জন হাত ধরাধরি করে আন্দাজে পথ চলছিলাম ওই নিকষ অন্ধকারে। সবার সামনে উষা দাদু, তার হাতে নির্মলের ডান হাত, নির্মলের বাঁ হাত আমার ডান হাতের মুঠোয়, আর আমার বাঁ হাত আর কাঁধ ধরে টেনে নিয়ে চলেছে দাশু আর বিশু। এক প্রকার আন্দাজেই পথ চলছি। বুকের ভেতরটায় প্রবল আতঙ্কে মনে হচ্ছে রক্ত বইছে কোনো শিরা উপশিরা ছিঁড়ে গিয়ে। এমন সময় আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় হায় ভগবান, আমি দেখতে পেলাম একটা ছোট মেয়ে আর একটা পা ভাঙা হতকুৎসিত নারী দেহ আমাদের পাশে পাশে চলছে হাঁটতে হাঁটতে। তাদের দুজনের চোখই আমার উপরে নিবদ্ধ। আমি আর একটাও শব্দ করতে পারলাম না। দুবার শ্বাস টানতে গিয়ে দেখলাম বুকের ভিতরে এক ফোঁটাও বাতাস নেই। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মাঝপথেই জ্ঞান ফিরে এসেছিল আমার। একে অপরের হাত ধরাধরি করে কিভাবে যে সে রাতে আমরা বাড়ি ফিরেছিলাম আজ আর বলতে পারি না। পাড়ায় ঢোকার মুখে উষা দাদু ভারী গলায় বলল, সানুর একখান খবর দিয়ে আসি, এমন ব্যাচিত্তির ঘটনা ঘটছে, না যাই না যদি ব্যাস কম কিছু কইরা ফেলায় বিপদে পড়বো। আর আইসকা তোরা কেউ বাড়ি যাবি না, নিম পাতা দাঁতে কাইটা হাতে পায়ে আগুন ছোঁয়াইয়া আমার রাধা মাধবের ঘরে হারা রাত বইয়া থাকবি। তা আমরা উষা দাদুর গৃহদেবতা রাধা মাধবের ঘরেই ছিলাম সারা রাত। তবে চানু কাকাকে আর এই ভয়াবহ ঘটনার কথা জানানো হয়নি। তার বাড়ি পৌঁছে দেখি টালির চালের উপরে তার হাত পোড়া শরীরটা উল্টো হয়ে পথের দিকে চোখ খুলে পড়ে আছে। কেউ কেউ বলে মদের নেশায় অনুশোচনায় চানু গায়ে আগুন দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিল, কিন্তু তারা আজও ব্যাখ্যা দিতে পারেনি চানুর শরীরের অর্ধেকটা কে খেয়ে গিয়েছিল। মেয়েটাকে আর দেখেছিলি? অনেকবার দাদা, অজস্রবার। ক্ষতি কিছু হয়নি তো? মিঠুন উঠে দাঁড়ালো, গায়ের জামাটা খুলে কোমরে বাঁধা কালো সুতোটা দেখালো সে। তাতে আদা বা হলুদের মতো দেখতে কিছু একটা কন্দ বাঁধা আছে। এই যে এটা উষা দাদু দিয়ে গিয়েছিল। ভয় দেখালেও সে ক্ষতি কিছু করতে পারেনি এখনো।
তারপরেও কতবার শ্মশান গিয়েছি, কতবার গলা দরে মরা দড়ি কেটে নামিয়েছি। প্রায়ই দেখেছি তাকে। কখনো চিতার জ্বলন্ত কাঠের ফাঁক থেকে উঁকি দেয়, কখনো ঝুলন্ত মরদেহের ঘাড়ের দু কাঁধে পা ঝুলিয়ে বসে থাকে। ক্ষতি করতে পারে না। উষানাথ পাল বড় ঋণী করে গেছে আমাকে। গেছে মানে? ওইভাবেই গেছে আর কি। পরপর আমাকে বাঁচানোর জন্য উষা দাদুর ওপরেই ওর সব রাগ গিয়ে পড়েছিল। একদিন মিঠুনের গলা ধরে এসেছিল। আমিও আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। সে যাওয়ার সময় বলে গেল, তুমিও তো ভোরে দৌড়তে গিয়ে কি সব দেখেছো শুনলাম। এই জিনিস তুমিও তো একটা ধারণ করতে পারো। আর এই জিনিসটা কি তাই তো বুঝলাম না। চুল গো, আরোকে ডুবিয়ে জট পাকানো চুল। চুল? কার চুল? সৎকার হয়নি এমন মহিলার 2 দিন জলে ডুবিয়ে রাখা শরীরের চুল। তুই পাগল হয়েছিস নাকি? ও জিনিস কোথায় পাবো? এই যে এত খেপি পাগলি দেখো, হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায় প্ল্যাটফর্ম থেকে, রাস্তার মোড় থেকে। সবাই কি আর পতিতালয়ে চালান হয়? কত শরীর কঙ্কাল হয়ে যায়, খবর রাখো। বাদ দাও, আমি তোমায় জোগাড় করে দেবো। রক্ষে করো ভাই, আমি এই ঠিক আছি, যা হওয়ার হবে। সে হাসতে হাসতে চলে গেল। তখনই আমার মনে পড়ল, মাধাইপুর শ্মশানের মাথার ওপরে এখন রাস পূর্ণিমার বিশাল চাঁদ উঠেছে। মিঠুনের সাবিত্রী কাকিমা বটগাছের ডালে শুয়ে শুয়ে চাঁদ দেখতে পাচ্ছে, নাকি তার চোখ দুটো খুবলে নিয়েছে পিশাচি? শুনছিলে কর্ণশীলের লেখা শ্মশানে ভয়ঙ্কর। গল্প পাঠে ছিলাম আমি রণদীপ এবং আমার সঙ্গে ছিল তমাল। অন্যান্য চরিত্রে ছিল পার্থ, কৌশিকী এবং লিও। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শ্রীজাত এবং তমাল। স্ক্রিপ্টিং করেছে দিশানি এবং পোস্টার করেছে ম্যাজিক ক্রেয়ন্স। আজকের মতো এই পর্যন্তই। নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাও আজকের গল্পটা কেমন লাগলো। আর আমাদের সাবস্ক্রাইব নিশ্চয়ই করা রয়েছে, যদি না করা থাকে তাহলে করে নাও। সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটা একটু প্রেস করে দিও, তাহলে আমাদের গল্প সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। দেখা হবে সামনের শুক্রবার ঠিক রাত 8টায় আরও একটা অসাধারণ গল্প নিয়ে। ততদিনের মতো সবাই ভালো থেকো, ভয়ে থেকো।